আসসালামু আলাইকুম। এসএসসি 25 এবং 26-এর যে সকল স্টুডেন্ট আছো তাদের কাছকে তোমাদের প্রথম ক্লাস হচ্ছে রসায়ন। রসায়ন হচ্ছে অধ্যায় 3 পদার্থের গঠন। তো পদার্থের গঠন যেহেতু তোমাদের হাতে একদম সময় নেই, তো আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করার চেষ্টা করব একটা ক্লাসে ইনশাল্লাহ। তো দেখো, এখানে আমি অধ্যায় 3-এর কিছু টপিক লিখে রাখছি। এখান থেকে তোমাদের শুধুমাত্র সিকিউ আসবে। হ্যাঁ, তো প্রথমে যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে পদার্থের গঠন। তো এরকম পর্যায়ক্রমিকভাবে আমরা বিভিন্ন টপিক, এখানে মোট 9টা টপিক আছে। ইনশাল্লাহ আজকে আমরা 9টা টপিক আলোচনা করব। তো চলো আমরা প্রথমে পদার্থের গঠন নিয়ে একটু আলোচনা করি। সো আমরা আগেও বলেছি যে পদার্থ জিনিসটা কি। পদার্থতে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাই না? তো পদার্থ মূলত হচ্ছে আমাদের দুইভাবে গঠিত। সো পদার্থ আমাদের কীভাবে গঠিত বলতো? পদার্থ মোট হচ্ছে দুটো উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের অণু এবং আর একটা হচ্ছে আমাদের পরমাণু। একটা অণু এবং একটা পরমাণু, এই দুইটা উপাদান নিয়ে আমাদের কি পদার্থ গঠিত। সো আমরা এর আগেও একবার বলেছি যে এখানে আমাদের অণু এবং পরমাণুর ভিতরে হচ্ছে আমাদের অণুর জিনিসটা হচ্ছে বড়। তার মানে আমরা পরমাণু নিয়ে ডিল করব। সো পরমাণু জিনিসটা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম মৌলিক কণিকা, এবং এই পরমাণুর হচ্ছে 3টা ভাগ আছে, মানে কী কী দিয়ে গঠিত আর কি। সেখানে হচ্ছে স্থায়ী যে মূল কণিকা আছে, ডিটেলস যাচ্ছে না, স্থায়ী যে মূল কণিকা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্থায়ী মূল কণিকা যেটা আছে আমাদের পরমাণু মেইনলি কী দিয়ে গঠিত? স্থায়ী মূল কণিকা দিয়ে। তো স্থায়ী যে মূল কণিকা আছে, সেই স্থায়ী মূল কণিকার উপাদান হচ্ছে আমাদের 3টা। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, এবং আর একটা হচ্ছে কী বলতো? নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা নিয়ে আমাদের হচ্ছে স্থায়ী মূল কণিকা গঠিত, বা পরমাণু গঠিত বলতে পারো। তো এই ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রনের ভিতরে আমরা কিছু সম্পর্ক এবং কিছু ডিটেলস জানার চেষ্টা করব। তো ইলেকট্রন, তার আগে আমরা বলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যাগুলো একটু যদি বলি। প্রোটন হচ্ছে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা। প্রোটন নাম্বার যেটা আছে, প্রোটন নাম্বার, সেটা হচ্ছে আমাদের কী বলতো? পারমাণবিক সংখ্যা। প্রোটন যে নাম্বার আছে সেটা হচ্ছে আমাদের কি পারমাণবিক সংখ্যা। কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। একটু তোমরা নোট করে রাখো। প্রোটনটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং ভর সংখ্যা তোমার পড়ছো না? ভর সংখ্যা এগুলো একটু আরও ডিটেলসে পরে আলোচনা করো, ভর সংখ্যা। সো ভর সংখ্যা জিনিসটা কি? কোনো একটা মৌলের ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস কি নিউট্রন সংখ্যা হচ্ছে তার কি ভর সংখ্যা। এগুলো তোমরা একটু দেখে রাখো। কোনো একটা মৌলের কি প্রোটন সংখ্যাই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, আর হচ্ছে ভর সংখ্যা জিনিসটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যা। আর চার্জের ব্যাপারে যদি বলি, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, পজিটিভ চার্জ, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নাই, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তো তোমাদেরকে একটা চার্ট দেখাই, তাহলে তোমরা বুঝতে হবে। তোমাদের বইতে চার্টটা উল্লেখ আছে। তো দেখো, এটা কিন্তু তোমাদের বইয়ে উল্লেখ আছে যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ যেটা, সেটা হচ্ছে 1.6 -1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, আর এখানে যে আপেক্ষিক আধান সেটা হচ্ছে -1 বা -1 আপেক্ষিক আধান। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান, চার্জের পরিমাণ বলিনি, চার্জের জাস্ট আমরা মানটা বলছি, আপেক্ষিক মানটা বলছি। তাহলে প্রধান হচ্ছে প্রকৃত চার্জ বা আধান যেটা, সেটা হচ্ছে -1.6 গুণ 10⁻⁻19, আর এখানে পজিটিভ শুধু। আর তোমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে ভর সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়ের ক্ষেত্রে ভর সংখ্যাটা তোমার মাথায় রাখবা। তাহলে ইলেকট্রনের যে ভরটা আছে সেটা হচ্ছে 9.1 গুণন 10⁻28 গ্রাম। তোমাদের একটা ডিজিট নিয়েই হবে, 9.1 দিলে 10⁻28 গ্রাম সেটা নেবা। আর ওখান থেকে 1.673, আর একটা হচ্ছে 75, আর 10⁻24 গ্রাম। তো এই চারটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই চারটা তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করবে, কারণ এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা যে সকল অঙ্কগুলো করব, সে সকল অঙ্কে এই চারটা থেকে কিছু কিছু টপিক আসবে। তো এই ছিল আমাদের পরমাণু নিয়ে হালকা পাতলা ধারণা, পদার্থের গঠন নিয়ে আর কি, পদার্থের গঠন নিয়ে হালকা পাতলা একটু ধারণা। এরপরে যে জিনিসটা আমরা চলে যাব সেটা হচ্ছে কৌণিক ভরবেগে। কৌণিক ভরবেগে যাওয়ার আগে আমাদেরকে এই মডেলগুলো পড়তে হবে, পরমাণুর মডেল। সো চলো পরমাণু মডেল আমরা শুরু করি।
তো পরমাণু মডেল জিনিসটা কি? পরমাণু মডেল জিনিসটা হচ্ছে, আমরা জানি পরমাণু কী দিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত, তাই না? পরমাণু হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত। তো পরমাণু মডেল জিনিসটা কি? এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন একটা পরমাণুর ভিতরে কীরকমভাবে ডিস্ট্রিবিউটেড, মানে কীরকমভাবে অবস্থান করতেছে, আমাদের মূল কথা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের অবস্থান বোঝানোর জন্য, অবস্থান বা বৈশিষ্ট্য যেটাই বলো, মূল কথা অবস্থান বা বৈশিষ্ট্য বোঝানোর জন্য, অবস্থান বা বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমরা হচ্ছে কি পরমাণু মডেল ব্যবহার করি। তো এইখানে এই যে আমাদের টপিকটাই পরমাণু মডেল, এখান থেকে তোমাদের একটা সিকিউ আসার সম্ভাবনা হাই। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তো বিজ্ঞানীরা কী করলো, বিজ্ঞানীরা তো ধাপে ধাপে আসছে, তাই না? বিভিন্ন সালে বিভিন্ন বিজ্ঞানী আসছে। তো প্রথম যে বিজ্ঞানী আসে সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড। হ্যাঁ, বিজ্ঞানী রাদারফোর্ড। প্রথম যে বিজ্ঞানীটা আসে সেখানে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। তো বিজ্ঞানী রাদারফোর্ড আসে, আমাদের ইলেকট্রন, প্রোটন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন ধরনের মতবাদ দেয়। তো আমি সেগুলো ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ তোমাদের যেহেতু এসএসসি 25 ব্যাচ যারা আছো তাদের তো কয়েকদিন পরে, অর্থাৎ এই এপ্রিল মাসের দিকে হয়তো তোমাদের পরীক্ষা হবে। তো আমি ডিটেলসে যদি পড়াই তাহলে তোমাদের হচ্ছে সময় পাবো না পড়ার ক্ষেত্রে। তো তোমরা কী করবা, এই যে মডেল আছে পরমাণু মডেল, একটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড মডেল এবং পরবর্তীতে আসে হচ্ছে নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর মডেল। এরপরে ম্যাক্সওয়েল তত্ত্ব, ওগুলোর দরকার নেই। তবে এই দুটা, নিলস বোর এবং রাদারফোর্ড, এই দুটা কিন্তু তোমাদের একবারে টানা মুখস্থ করতে হবে। এই দুটা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, রাদারফোর্ড পরমাণু মডেল এবং নিলস বোর পরমাণু মডেল। দেখুন, আমি কিছু জিনিস আমি তোমাদেরকে উল্লেখ করে দিই যেগুলো তোমাদের পরীক্ষায় লাগবে। যে বিজ্ঞানী রাদারফোর্ড মডেলকে বলা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করা হয়, তাই এটাকে সৌর মডেলও বলা হয় থাকে, সৌর মডেল। বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলকে কি সৌরজগতের সাথে তুলনা করা হয়, তাই এটাকে সৌর মডেল বলা হয়। এই সৌর মডেলকে ভুল প্রমাণ করা হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। বিজ্ঞানী নিলস বোর হচ্ছে সৌরজগতকে ভুল প্রমাণ করে। তার মানে বেশি স্বীকৃতিপূর্ণ যে মডেলটা সেটা হচ্ছে এইটা, নিলস বোর। নিলস বোরটা হচ্ছে বেশি স্বীকৃত সম্পন্ন বা অধিক গ্রহণযোগ্য মতো মডেল। অধিক গ্রহণযোগ্য মডেল কোনটা হচ্ছে নিলস বোর, এবং রাদারফোর্ড মডেলটা হচ্ছে অধিক গ্রহণযোগ্য নয়। আর রাদারফোর্ড মডেলটা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করা হয়, তাই সেটাকে সৌর মডেল নামে বলা হয়ে থাকে। তো তোমরা কী করবে, রাদারফোর্ড পরমাণু মডেল এবং নিলস বোর পরমাণু মডেল বা বোর পরমাণু মডেল দুটা একদম টানা মুখস্থ করবা, এবং যে সীমাবদ্ধতাগুলো আছে, যে সীমাবদ্ধতা যেগুলো আছে সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। তো এই ছিল হচ্ছে পরমাণু মডেল সম্পর্কে ধারণা। যেহেতু কিছুই পড়েনি, জাস্ট এখানে মুখস্থ, এখানে বোঝানোর কোনো কিছু নাই খুব একটা। এরপরে আমাদের কী টপিক আছে দেখো তো। এরপরে আমাদের হচ্ছে পদার্থের গঠন হয়ে গেছে, আমাদের হচ্ছে পরমাণু মডেল হয়ে গেছে, তাই তো। এখন হচ্ছে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ তত্ত্ব দেয় হচ্ছে আমাদের এই নিলস বোর। আমরা একটু আগে পড়ে আসলাম না নিলস বোর যে পরমাণু মডেল, এই পরমাণু মডেল থেকে আমাদের কিসের ধারণা পাই, কৌণিক ভরবেগের ধারণা পাই। সো কৌণিক ভরবেগের ধারণা কোথা থেকে পাই আমরা, নিলস বোর যে পরমাণু মডেলটা আছে সেখান থেকে আমরা ধারণা পাই। তো আমি এগুলো একটু রিমুভ করতেছি যাতে একটু ভালোভাবে বোঝা যায়। তাহলে কি এটা আমাদের নিলস বোরের হচ্ছে কি ওই নিলস বোর যে পরমাণু মডেল আছে সেখান থেকে আমরা কিসের কৌণিক ভরবেগের ধারণা পাই। তো এখান থেকে তোমাদের একটা গ নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই কৌণিক ভরবেগ থেকে তোমাদের হচ্ছে গ নম্বরের কোশ্চেন আসার একটা সম্ভাবনা আছে, আমি লিখে রাখলাম। সো কৌণিক ভরবেগ জিনিসটা একটু বুঝতে হবে। ভরবেগ জিনিসটা কি, ভর এবং বেগের গুণফলকে আমরা বলি কি কৌণিক ভরবেগ। সো ভর জিনিসটা হচ্ছে আমাদের এম, আর বেগ জিনিসটা হচ্ছে আমার আর, ভি।
তাহলে কণিক ভরবেগ জিনিসটা কি? কণিক ভরবেগ, এই ভরবেগ জিনিসটা যখন সমান্তরাল অক্ষের সাপেক্ষে যখন হয় বা এক্স অক্ষের সাপেক্ষে বা একমাত্রিক হয়, সেটাকে আমরা বলতেছি ভরবেগ। আর যখন দ্বিমাত্রিক বা হচ্ছে সেখানে বৃত্তাকার টাইপের কিছু চলে আসে বা ঘূর্ণায়মান টাইপের কিছু চলে আসে, তখন সেটাকে আমরা বলি কণিক ভরবেগ। এই কণিক ভরবেগের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা ব্যাসার্ধ ভেক্টর বা আর, এটা আমরা যুক্ত করে দিই। তার মানে কণিক ভরবেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এম ভি আর, এই তিনটা জিনিস দ্বারা আমরা কণিক ভরবেগ প্রকাশ করি। এবং বিজ্ঞানীরা প্রমাণ করছে এম ভি আর সমান সমান কী বলতো? এম ভি আর সমান সমান হচ্ছে এন এস বাই টোয়াইস পাই, এন এস বাই টোয়াইস পাই। এখন এখানে পরিচয় দিতে হবে, তাই না? এই সূত্রটা তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাই তোমরা নোট করে রাখো। সো কণিক ভরবেগ, এখানে এম এর পরিচয় কি? ইলেকট্রনের ভর। ইলেকট্রন আমি ই নেগেটিভ দিয়ে বোঝাচ্ছি, ইলেকট্রনের ভর। ভির পরিচয় কি? ভির পরিচয় হচ্ছে গতিবেগ। গতিবেগটা কার হবে? অবশ্যই ইলেকট্রন হবে। সো ইলেকট্রনের গতি, গতি বা বেগ যেটাই বলা, ইলেকট্রনের বেগই ধরে নেব। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ভেক্টর তো বলতে হবে না, বলতে হবে ব্যাসার্ধ আর কি। ব্যাসার্ধ কার ব্যাসার্ধ? সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। আমরা যে পরমাণুটা ডিল করব সেই পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে আর। এন কি? এন হচ্ছে আমার কক্ষপথের সংখ্যা। কক্ষপথ তোমরা জানো, তাই না? কক্ষপথ সংখ্যা। এখন তোমাদের ডিটেলস পড়ার কোনো সময় নেই, বুঝছো? এখন যদি ডিটেলসে পড়ে তাহলে এই একটা অধ্যায়ের কমপক্ষে 4 থেকে 5টা লেকচার লাগবে। সো আমি ডিটেলসে পড়াবো না, একটু ফাস্ট পড়াবো। এরপরে এইচ। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক। এবং প্লাঙ্ক ধ্রুবকের একটা মানও আছে, তাই না? সেই মানটা কিন্তু তোমার অবশ্যই লাগবে, যদিও প্রশ্ন দেওয়া থাকবে, তারপরেও 6.626 গুণ 10⁻⁻34। এবং তোমরা এর এককটা মাথায় রাখবা, জুল সেকেন্ড। হ্যাঁ, এককটা হচ্ছে কি? জুল সেকেন্ড। এই এককটা তোমরা মাথায় রাখার চেষ্টা করো। তাহলে আর কি বাঁচে? আর হচ্ছে আর কিছু তো নাই। টোয়াইস বাঁচে ধ্রুবক রাশি। পাই কি? পাই ভ্যালু তো তোমরা জানো। পাই ভ্যালু হচ্ছে 3.1416। আচ্ছা, তাহলে এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। কোনো একটা মৌলের বা কোনো একটা পরমাণুর হচ্ছে আমাদের এমবিআর, ইলেকট্রনের হচ্ছে এমবিআর সমান সমান এনএস বাই কি? টোয়াইস পাই। মানে হচ্ছে কৌণিক ভরবেগ সমান সমান এনএস বাই কি? টোয়াইস পাই। এখান থেকে অনেক সময় বেগ বের করতে বলে, অনেক সময় কৌণিক বেগও বের করতে বলে, একটু মাথায় রাখো। সো আমাদের এই টপিকটা খুব সুন্দরভাবে হয়ে গেল, তাই না? কৌণিক ভরবেগ সংক্রান্ত তথ্য আমাদের চলে গেল। প্রচুর পড়া আছে, এগুলো তো কেমন শুরু, তাই একটু টাইম নিচ্ছি। এবার আছে বিদ্যুৎ পরিবাহী হওয়ার শর্ত। এটা আমি যখন তোমাদের সময় ছিলাম, আমাদের সময় এ ধরনের কোশ্চেন আসতো, কিন্তু আমি তোমাদের যে কোশ্চেনটা দেখলাম 2023 থেকে আমি 2020 পর্যন্ত বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দেখলাম খুব একটা কোশ্চেন আসলেও তোমাদের খ নম্বরে আসতে পারে। তো আমি সেই জন্য একটু তোমাদেরকে বলে রাখছি। তো বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ জিনিসটা কীরকমভাবে যায় একটু তোমাদের মাথায় রাখতে হবে। বিদ্যুৎ ওই সকল পদার্থের ভিতর দিয়ে যাবে যে সকল পদার্থে আমাদের হচ্ছে মুক্ত জড়িয়ে একটু থাকবে। যে সকল পদার্থে আমাদের কি মুক্ত জড় ইলেকট্রন থাকবে, সেই সকল পদার্থে কী হবে বলতো? বিদ্যুৎ পরিবাহিত হবে। এরকম একটা কোয়েশ্চেন আমাদের সময় আসছে যে গ্রাফাইট এবং হিরোকের মধ্যে আমাদের কোনটা বিদ্যুৎ পরিবাহী। সো আমরা জানি গ্রাফাইট হচ্ছে মুক্ত জড় ইলেকট্রন থাকে, তো আমরা গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এবং হিরোকে যেহেতু মুক্ত জড় ইলেকট্রন থাকে না, তাই হিরোকে হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। এরকম টাইপের একটা কোয়েশ্চেন। তার মানে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার শর্ত কি? বিদ্যুৎ পরিবাহী হওয়ার শর্ত হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা হচ্ছে মুক্ত জড় ইলেকট্রন থাকতে হবে। মুক্ত জড় ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে কি? বিদ্যুৎ পরিবাহী। মুক্ত জড় ইলেকট্রন তো তোমরা বুঝো, তাই না? যে দুটো ইলেকট্রন থাকবে, মানে মুক্ত অবস্থায় থাকবে। যেমন আজ আমরা করছি না, প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, তার কক্ষপথে 8টা, তার কক্ষপথে 18টা, এরকম থাকে না? তো 8টার জায়গায় যখন গেল যে মুক্ত জল একটা ইলেকট্রন থেকে যাচ্ছে, হ্যাঁ, মুক্ত জল যখন থেকে যাবে তখন সেটাকে আমরা বলতেছি কি? বিদ্যুৎ পরিবাহী। একটু মাথায় রাখো। তো যাই হোক, এগুলো আমি একটু মুছে দিচ্ছি। এগুলো, এটা কিন্তু তোমাদের খ নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে, গ নম্বর আসার সম্ভাবনা খুব কম। এটা হচ্ছে খ নম্বরের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার শর্ত, মুক্ত ইলেকট্রন থাকবে। এরপরে কী আছে? কোয়ান্টাম সংখ্যা। এ তো এখন
এই যে আমরা একটু আগে যেগুলো বললাম সেগুলো একটু এখন পড়া হবে। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা এখন আমরা একটু পড়ব। তো তোমরা কোয়ান্টাম সংখ্যার নাম শুনে একটু বুঝবে না হয়তো, কোয়ান্টাম নাম্বার যেটা, এটা হচ্ছে আসলে এইচএসসি পড়া কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আসলে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে এইচএসসি পড়া, কিন্তু তোমাদের বইতে দুটা জাস্ট দিছে, এর অর্ধেক দিছে আর কি। কোয়ান্টাম সংখ্যার অর্ধেক অংশ তোমাদের হচ্ছে এই এসএসসি বইতে দেওয়া আছে, কিন্তু উল্লেখ করা নেই যে এটা কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের চারটা জিনিস থাকে, কোয়ান্টাম সংখ্যাটা চার প্রকার। আগে বুঝতে হবে কোয়ান্টাম সংখ্যা জিনিসটাকে, তাই না? সো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা হচ্ছে একটা পরমাণুতে ইলেকট্রন কীরকমভাবে অবস্থান করে। এর আগে বললাম না যে ওই পরমাণু মডেল জিনিসটা বললাম না, ওই পরমাণু মডেলের একটা রূপ হচ্ছে কোয়ান্টাম নাম্বার। মানে একটা মূলের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের অবস্থান, প্রকৃতি ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে আমরা কোয়ান্টাম নাম্বার ব্যবহার করি। প্রথম যে কোয়ান্টাম নাম্বার সেটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রথম যে প্রকারভেদ সেটাকে বলি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, আচ্ছা সংক্ষেপে লিখতেছে, হ্যাঁ। প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে আছে হচ্ছে আমাদের চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর এরপরে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন্ডল। তো তোমাদের এইখানে হচ্ছে আমাদের দুটো বিষয় লাগবে না, এই দুটো জিনিস তোমাদের লাগবে না, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা তোমাদের হচ্ছে বইতে নাই যতদূর জানি। তো তোমাদের কোন বিষয়টা আছে? এই প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আছে, আর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা হচ্ছে এন দ্বারা প্রকাশ করি। একটু আগে বলছি এন হচ্ছে কি আমাদের কক্ষপথের সংখ্যা, ওই এটাই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা এল দ্বারা প্রকাশ করি। এল হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, মানে এন এর আন্ডার এল আর এল এর আন্ডার এম, এরকম আর কি। তো চলো আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি। সো এন হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা যে এখানে আমাদের যত পজিটিভ চার্জ ধরি, এর যে বিভিন্ন সেল আছে, হ্যাঁ, এই যে সেল, এই সেলগুলোকে আমরা কি বলতেছি? এন বলতেছি। এগুলোকে আমরা এন বলি, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, এগুলো হচ্ছে চিত্রাকে বোঝানোর কোনো জিনিস নেই, তবে তারপর আমি একটা ধারণা দিই যে এই যে আমাদের কক্ষপথগুলো আছে না, এই কক্ষপথগুলো হচ্ছে উপবৃত্তাকার আর কি। তো উপবৃত্তাকারের ভিতরে মানে যেরকম স্পেস বা যেরকমভাবে অবস্থান করে সেগুলো হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ দিতে তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এন হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল হচ্ছে আমাদের এই সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং চলো আমরা কিছু মান ডিল করে। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের কী কী ছিল? চারটা ছিল, তাই না? এস, পি, আর ডি, আর এফ, তাই না? তো এস, পি, ডি, এফ এর ক্ষেত্রে এল এর মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের ক্ষেত্রে, উপশক্তি স্তরের ক্ষেত্রে আমাদের এন, পি, ডি এবং এফ এর মান। তো এল এর মান এস এর ক্ষেত্রে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এরকমই তো, তাই না? এসপিডিএফ এর ক্ষেত্রে আমাদের এল এর মান যেটা ছিল সেটা হচ্ছে এরকম, একটু তোমরা নোট ডাউন করে রাখো। এস হচ্ছে কি, এসপি হচ্ছে উপশক্তি স্তর, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। শক্তি স্তর, উপশক্তি স্তর তো জানো না। শক্তি স্তর এনই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর বা সেল, প্রধান সেল, এরকম বিভিন্ন নাম আছে। এনের আন্ডার থাকতেছে এল, ওই এল থেকে আমাদের বিভিন্ন শক্তি স্তর, এসপিটিএফ, এগুলো হচ্ছে শক্তি স্তর। তো এগুলোর ক্ষেত্রে এল এর মান আছে, এল এর মান হচ্ছে এস এর ক্ষেত্রে 0, পির ক্ষেত্রে 1, ডির ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে কত 3, সেরকম। তারপরে আমরা যে জিনিসটা জানবো, এন প্লাস এল এর মান সম্পর্কে একটু জানবো। এন প্লাস এল এর মান, তো এন প্লাস এল এর মান যত বেশি হবে, এন প্লাস এল এর মান যত বেশি হবে, তার যে তার শক্তি তত বেশি। এন প্লাস এল এর মান যত বেশি, তার শক্তি বেশি। এন প্লাস এল এর মান যত বেশি তার কি শক্তি বেশি। এই জিনিসটা তোমাদের ইম্পর্ট্যান্ট, এটা তোমরা লিখে রাখো। সো
সো এন প্লাস এল এর মান যার যত বেশি তার শক্তি কি তত বেশি, তাই না? তুমি একটু উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবা। যেমন মনে করলাম 4s এবং 5s, এর ভেতরে শক্তি কার বেশি, তাই না? এরকম কোশ্চেন কিন্তু প্রায় আসে। তো 5sকে আসলে আর সম্ভব কি সম্ভব না সেগুলো তোমাদের জানতে হবে। তো এগুলো আমরা একটু পরে আলোচনা করি। আগে তোমাদের সেভ ধরে রাখো 3D 4s দিয়ে 4s 3D 4s 3D, এটা তোমরা স্কিপ করো। সেখানে প্রশ্ন করছে 4s এবং 3Dর ভিতরে কার শক্তি বেশি, কার শক্তি বেশি? কার শক্তি বেশি? তো আমরা বলছি কি এন প্লাস এর মান যার বেশি, তাহলে 4s এর ক্ষেত্রে এন প্লাস এর মান কত? এন প্লাস এর মান দেখো তো, এন হচ্ছে প্রধান শক্তি সংখ্যা, তাই না? তাহলে 4s এ প্রধান শক্তি স্তর হচ্ছে 4, তার মানে 4 প্লাস, আর এস এর ক্ষেত্রে এর মান কত? এস এর ক্ষেত্রে 4 এর মান হচ্ছে 0, তার মানে এখান থেকে আমাদের মান আসতেছে 4। বুঝতে পারছো? তারপর 3Dর ক্ষেত্রে দেখো, 3Dর ক্ষেত্রে আমাদের এন প্লাস এল এর মান কত? এই যে প্রধান শক্তি স্তর, এন হচ্ছে প্রধান শক্তি স্তর, এন হচ্ছে কি আমাদের প্রধান শক্তি স্তর। এই যে 4s এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4, 4 হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এন এর মান। এই যে 3Dর ক্ষেত্রে এন এর মান কত? তাহলে 3, তাহলে 3Dর ক্ষেত্রে এন এর মান কত আসতেছে আমাদের? 3, তাহলে এন প্লাস এল, তাহলে 3 প্লাস, আর ডির ক্ষেত্রে এল এর মান কত? ডির ক্ষেত্রে এল এর মান হচ্ছে আমাদের SPD মানে 2, তাহলে কত আসতেছে? 5। তাহলে আমরা বলেছি এন প্লাস এল এর মান যার বেশি, এন প্লাস এল এর মান যার বেশি তার শক্তি বেশি, তার মানে হচ্ছে আমাদের কি বলতো 3Dর শক্তিটা বেশি, এনার্জি বেশি। তার মানে 3Dর শক্তিটা হচ্ছে আমাদের কি বলতো বেশি। তো এটা যদি বুঝতে পারো, এখন চলো আর একটা একটু দেখি, ব্যতিক্রম দেখি, যে যদি মনে করলো এন প্লাস এল এর মান যদি সেম হয়, এখন যদি এন প্লাস এল এর মান যদি সেম হয়, যদি সেম হয়, যদি সেম হয়, তাহলে এন এর মান যার বেশি তার শক্তি বেশি, তাহলে তাহলে এন এর মান যার বেশি তার কি শক্তি বেশি? এন এর মান যার বেশি তার কি শক্তি বেশি? যদি না বুঝে থাকো তাহলে চলো বুঝতে। তাহলে বলছি এন প্লাস এল এর মান সেম থাকা লাগবে, তাই না? তাহলে এন প্লাস এল, সাপোজ মনে করলে এখানে আমি দুটো উদাহরণ দেবো। একটা হচ্ছে মনে করো 3 প্লাস 2 সমান সমান কত আসতেছে? 5 আসতেছে। তো আরেকটা উদাহরণ দিয়ে মনে করলা 4 প্লাস 1 সমান সমান কত আসতেছে? এটাও কিন্তু 5 আসতেছে। এখন দেখো এন এর মান কিন্তু দুটো সেম, এই এন প্লাস এল এর মান যেটা আছে, এন প্লাস এল এর মান দুটারই কিন্তু সেম, দুটারই 5 5। তার মানে আমরা কি বলছি, যার এন এর মান বড়, এন এর মান বড় করে, যেটার এন এর মান বড় না, তার মানে তার কি শক্তি বেশি। তার মানে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি শক্তি বেশি। তো এই সকল জিনিসপত্র তোমাদের লাগবে যখন আমরা সিকিউ সলভিং ক্লাসে যাব, তখন তোমার দেখবা যে এগুলো জিনিসপত্র কেন লাগতেছে। এরপরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখি টপিকে কী যেন ছিল, হ্যাঁ এই যে ইলেকট্রন বিন্যাস আছে, তাই না? এই যে ইলেকট্রন বিন্যাস, এরপর আমরা ইলেকট্রন বিন্যাসে ঢুকবো। কোয়ান্টাম সংখ্যার পরে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে ঢুকবো। আর এই তিনটা জিনিস হচ্ছে আলাদা টপিক। তো এগুলো একটু আমি একটু রিমুভ করে দিচ্ছি। ইলেকট্রন বিন্যাসে ঢুকবো, তাই না? আমাদের উপশক্তি স্তর কয়টা আছে? উপশক্তি স্তর আমাদের আছে এস, পি, ডি, এফ, এই চারটে উপশক্তি স্তর আপাতত আছে, জানা আছে। ইলেকট্রন ধারণ ক্ষমতা, এসি ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 2, পি এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6 সর্বোচ্চ, ডিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10 এবং এফ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। তো এগুলোর সূত্র আমাদের জানতে হবে, তাই না? তো সূত্র একটু জানে আসি, তারপরে ইলেকট্রন বিন্যাসে ঢুকি। তো 2n² সূত্র, প্রথম একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2n², আর একটা হচ্ছে n², তাই না? এই দুটো সূত্র আছে। একটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন
ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ, এটা হচ্ছে আমাদের মোট ইলেকট্রন প্রাপ্ত সর্বোচ্চ ইলেকট্রন প্রাপ্তির সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বা প্রাপ্তির সংখ্যা যেটাই বলো। তো এটা হচ্ছে আমাকে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², আর n² কি উপশক্তি স্তর সংখ্যা। আর n² হচ্ছে কি উপশক্তি স্তর সংখ্যা, তোমরা একটু নোট করে রাখো। n² এগুলোকে সূত্র, এগুলো বোঝানোর কিছু নয়। তার মানে এনের মান যদি আমাদের 1 হয়, এনের মান যদি আমাদের 1 হয়, তাহলে এন যদি আমাদের 1 হয়, তার মানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 1 1² মানে 1, বুঝতে পারছো? না সরি, এখানে 2 তে গুণ আছে, তার মানে 2 1², এখানে 2 গুণ আছে, 2 × 1² মানে 2। সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। তো এনের মান যদি 2 হয়, এনের মান যদি 2 হয়, তাহলে 2 × 2², 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8টা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 8 এরকম। তারপর n², যদি এনের মান যদি 2 হয়, তাহলে উপশক্তি স্তরের সংখ্যা কত? উপশক্তি স্তরের সংখ্যা 2 দুগুণা 4, 4টা হচ্ছে আমাদের উপশক্তি স্তর, 4টা হচ্ছে আমাদের কি উপশক্তি স্তর, উপশক্তি স্তরের নাম্বার, উপশক্তি স্তর। এগুলো কিন্তু একবার টানা মুখস্থ করবো। এনের মান যদি 1 হয়, তাহলে উপশক্তি স্তর কত? 1টা। এনের মান যদি 1 হয়, তাহলে উপশক্তি স্তর কত? 1টা। এগুলো কিন্তু টানা মুখস্থ রাখবা। এরপর আসি এলের সাথে সম্পর্ক শক্তি স্তরের, এখানেই লিখে রাখি, তাই না? এখানেই লিখে রাখি। এই যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এলের সাথে সম্পর্ক হচ্ছে 2 × 2l + 1। এটা হচ্ছে কি বলতো? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এটাকে ধারণ ক্ষমতা বলতে পারো বা ইলেকট্রন সংখ্যা বলতে পারো। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। এটা হচ্ছে কি মোট ইলেকট্রন সংখ্যা। আর 2l + 1 এটা হচ্ছে আবার সেই উপশক্তি স্তরের সংখ্যা। এটা কি উপশক্তি স্তরের সংখ্যা। তাহলে এখানে আমরা 4টা সূত্র পাইছি, 2n², n², 2 × 2l + 1 না -1 +1, 2l + 1, 2l - 1। তার মানে এল এর মানের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। চলো একটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তো মনে করো একটা দিয়ে দিছে 4s, 4s এর ক্ষেত্রে আমাদের সবগুলো বের করো। এখানে কয়টি ইলেকট্রন থাকতে পারে কিংবা ইলেকট্রন ধারণ ক্ষমতা, চলো আমরা বের করি। তো এখানে n² কত? n² হচ্ছে 4, 4 এর মান, তাহলে 4 4 16, 16 n², তাহলে 2n² কত হবে? 2n² হচ্ছে 16 × 2 মানে 32টি। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমার 32, ম্যাক্সিমাম ইলেকট্রন যাতে হচ্ছে ধরতে পারবে, ধারণ করতে পারবে হচ্ছে আমাদের 32, আর উপশক্তি স্তর হচ্ছে 16। কিন্তু এখানে কি উপশক্তি স্তর 16? দেখে বলো তো, এখানে উপশক্তি স্তর 16 না, আসলে কিন্তু 16 না, কারণ এখানে এস এর মান দিয়ে দিছে, মানে এখানে এস আছে, এস আছে মানে আমরা কি এল এর মান জানি না, তার মানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো না, আমরা সূত্র অ্যাপ্লাই করবো 2 × 2l + n। তো চলো 2 × 2l + n, এখানে আমরা যদি হিসাব করি তাহলে দেখো কি আসে। এল এর মান, এস এর ক্ষেত্রে এল এর মান কত? এস এর ক্ষেত্রে 4s, এস এর এল এর মান হচ্ছে আমাদের 0, এস এর ক্ষেত্রে এল এর মান কি 0, এস এর ক্ষেত্রে এল এর মান কত? 0। তার মানে এখানে এল এর মানটা কত হবে? 0 হবে না? তাহলে 2 × 0 দিয়ে 2 কে গুণ করলে 0ই হবে, তাহলে × 1, তার মানে এখানে উপশক্তি স্তর কয়টা আছে? 2টা। উপশক্তি স্তর 2টা না, এখানে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা? মোট ইলেকট্রন 2 × 2l + 1, মোট ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা, 2টি ইলেকট্রন থাকতে পারবে। এবং দেখো 4s আমরা জানি যে এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন কত? 2, তাই না? 2-এর বেশি কি থাকবে? 4s3 কিন্তু শুনেছ যে 4s3 সর্বোচ্চ কিন্তু 2টা থাকে, তাই না? মানে কি 2টা ইলেকট্রন থাকতে পারবে। এটা কিন্তু আমরা সূত্র দিয়ে প্রমাণ করে দিলাম, তাই না? এখন উপশক্তি স্তর কয়টা থাকে? উপশক্তি স্তর দেখেই বোঝা যাচ্ছে, দেওয়াই আছে একটা এস, এমনি প্রমাণ করে দেখো তাহলে কত আসে? 2l + 1, এল এর মান 0, তার মানে কত আসতেছে? 2 × 0 + 1, তাহলে কত? 1ই আসতেছে।
একটা উপশক্তি স্তর, এবং উপশক্তি স্তরটা কত? উপশক্তি স্তরটা হচ্ছে আমাদের এস। এমনি প্রশ্ন এমনি দেখেই বোঝা যায় উপশক্তি স্তর এখানে একটা আছে, এন এর মান 4 আছে, খালি শুধুমাত্র আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা এস এর ক্ষেত্রে কত? দুটা, সর্বোচ্চ সর্বোচ্চ দুটা। প্রশ্ন দেখেই কিন্তু বোঝা যায়। যেমন আমরা যদি প্রশ্ন করি, আমি যদি বলি যে 3D ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এবং উপশক্তি স্তর কয়টা, দেখেই বোঝা যাচ্ছে উপশক্তি স্তর কয়টা আসবে না আসবে, তাই না? উপশক্তি স্তরের ক্ষেত্রে কয়টা দেখে বোঝা যাচ্ছে কি না? আসলে বোঝা যাচ্ছে না। তো এখানে হচ্ছে ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা বোঝা যাচ্ছে, এখানে 10 হবে। ডির ক্ষেত্রে আমরা জানি 10, চলো প্রমাণ করে দেখে দিই। 2L + 1, তাই তো? তো ডির ক্ষেত্রে এল এর মান কত? ডির ক্ষেত্রে এল এর মান হচ্ছে আমাদের SPD, মানে 2। এল এর মান কত? 2। তো চলো একটু প্রমাণ করি। তাহলে 2 × 2 × 2 + 1, 2 × 2 = 4, 1 = 5, 5 × 2 = কত? 10। একটু আগে বললাম যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসবে? 10টা আসছে, ঠিক আছে। আর ডির ক্ষেত্রে উপশক্তি স্তর কয়টা হয়? ডির ক্ষেত্রে উপশক্তি স্তর হয় 5টা। মুখস্থ রাখতে পারো কিংবা তোমার প্রমাণও দেখতে পারো। কেমন করে? চলো, 2L + 1, তাই না? এটা হচ্ছে আমাদের প্রমাণ। এর মান কত? 2 + 1 কত আসছে? 5টা, ঠিক আছে। তার মানে কি, এর ডির ক্ষেত্রে উপশক্তি স্তর কয়টা? 5টা, এবং এস এর ক্ষেত্রে উপশক্তি স্তর কয়টা? একটা। তো চলো আমরা একটু এরকমভাবে লিখে রাখি। ডির ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে উপশক্তি স্তর আমাদের থাকে একটা উপশক্তি স্তর, আমার পির ক্ষেত্রে উপশক্তি স্তর থাকে আমাদের কয়টা? পির ক্ষেত্রে PX, Y, Z 3টা, পির ক্ষেত্রে 3টা, ডির ক্ষেত্রে থাকে হচ্ছে 5টা, আর এফ এর ক্ষেত্রে জানার দরকার নেই, তোমাদের বইয়ে 3টেই আছে। তো পির ক্ষেত্রে 3টে শক্তি স্তর কী কী থাকে দেখো, আমি বলে যদি বলি, PX X অক্ষ বরাবর, PY Y অক্ষ বরাবর, আর PZ Z অক্ষ বরাবর, এই 3টা উপশক্তি স্তর থাকে, বুঝতে পারছো? আর ডির ক্ষেত্রে থাকে হচ্ছে মোট 5টা কী আছে বলো তো? DXY, এগুলো তোমরা এইচএসসিতেও পাবা, এখন আমি বলে দিচ্ছি। DYZ, তারপর হচ্ছে DZX, তারপরে হচ্ছে আমার DX² - Y², আর একটা থাকে সেটা হচ্ছে ডি আমার Z² সম্ভবত। তো এগুলো তোমাদের অফ টপিক, জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো উপশক্তি স্তর, চাইলে তোমরা নোট করে রাখতে পারো। কাজে আসবে ইনশাল্লাহ। তাহলে এই ছিল আমাদের শক্তি স্তর এবং উপশক্তি স্তর নিয়ে আলোচনা, বিশদভাবে আলোচনা করলাম। এরপরে চলো আমরা ইলেকট্রনের যে বিন্যাস, ইলেকট্রন বিন্যাস তো এখনো শুরু করিনি, তাই না? সো ইলেকট্রন বিন্যাস শুরু করবো এবং ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতিমালা দেখবো। এই দুটো দিয়ে আমরা টপিকটা শেষ করবো ইনশাল্লাহ। চলো ইলেকট্রন বিন্যাস দেখে। ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের কি, যে উপশক্তি স্তর আছে এবং আমাদের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে মানে এন এর মান, এই দুটো নিয়ে আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস মূলত করতে হয়। তো এটার সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা হচ্ছে এস এস পি এস, তারপর আবার হচ্ছে পিএস, তারপর হচ্ছে ডিপিএস, এই যে এরকম একটা সিকোয়েন্স, এফডিপিএস, বুঝছো? এরকম আমি অত বড় সিকোয়েন্স লিখবো না, কারণ তোমাদের বইতে আছে, জাস্ট আমি তোমাদের একটু বলে রাখতেছি, জাস্ট একটু বুঝতেছি এই জায়গায়, যেহেতু এখন সময় নেই। তো 1, এটা প্রথম শক্তি স্তর আসে 1, তারপরে 2 2 1 2 2 3 3, এই পর্যন্ত কোনো পরিবর্তন হয় না। 1 2 2 3 3, তারপর আসে, তারপর পরিবর্তন 4 3 4 4 3 4 5 4 5, এরকমভাবে একটা পরিবর্তন চলে আসে। সো আমি আর লিখতেছি না, তোমাদের বইয়ে যেহেতু আছে, তোমরা জাস্ট একটু দেখেই নাও, তাই বুঝতে পারবে। সো এই হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি, মানে ইলেকট্রন বিন্যাসের সিকোয়েন্স, মানে এগুলো আগে ইলেকট্রনগুলো আগে এখানে ফিল আপ করবে, এগুলো আগে ফিল আপ করবে, তারপর হচ্ছে বাকিগুলো ফিল আপ করবে, বুঝতে পারছো? এবং আমরা জানি যে এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডির ক্ষেত্রে 10। তো চলো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? যেমন মনে করো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তো চলো আমরা ইলেকট্রন বিন্যাস করি। প্রথমে কী আসে? 1s2, মানে 1s, সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2, দুটো চলে গেছে।
বাকি থাকে 5টা, আবার 2s2 দিই, 2s2 কয়টা গেছে? 4টা হয়ে গেছে, আর থাকে কয়টা? 3টা, তাহলে 2p3। কেন এখানে 2s3 দিলাম না? কারণ সর্বোচ্চ জায়গায় তো 2টা। এটা খুব বুঝতে পারতেছো কিনা? এস এর হচ্ছে সর্বোচ্চ জায়গায় 2টা দিয়ে দিছি, এখানেও 2টা দিয়ে দিছি, ভাগে থাকে কয়টা? মানে 4টা তো হয়ে গেছে, 4টা ইলেকট্রন। এগুলো কিন্তু ইলেকট্রন সংখ্যা, আমি কিন্তু বলছি কিনা জানি না, এগুলো কিন্তু মূলত ইলেকট্রন সংখ্যা। 2টা, এস এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, এখানে 3 দিছি, মানে মিলে গেছে। 7টা পারমাণবিক সংখ্যা মূলত ইলেকট্রন সংখ্যা, তো তাই। তার মানে নাইট্রোজেনের মোট ইলেকট্রন আছে মোট 7টা, এই 7টা ইলেকট্রন এখন ডিস্ট্রিবিউট দেখাচ্ছে আর কি আমরা। সো এটা হচ্ছে তার কি ইলেকট্রন বিন্যাস। তো এরকম বিভিন্ন ইলেকট্রন বিন্যাস আছে। তারপরে যদি আমরা বলি অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস, তো ঠিক সেমভাবে জাস্ট এখানে যা কী হবে? 2p4 হয়ে যাবে, তাই না? ঠিক সেমভাবে এখানে যা কি 2p4 হয়ে যাবে। তারপর অক্সিজেন নিয়ে না, ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসে কী হবে? 2p5 হয়ে যাবে, 2p5। তারপর হচ্ছে আমাদের নিয়নে কি 2p6 হয়ে যাবে। সো এরকমভাবে হচ্ছে আমাদের কি ইলেকট্রন বিন্যাসগুলো হয়। তোমরা বই দেখো, ইলেকট্রন বিন্যাসগুলো আছে, এখানে বোঝানোর কিছু নাই বললেই চলে, কারণ যেটুকু বোঝানোর প্রয়োজন সেটুকু কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। যেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো দিতে থাকবো, মানে যার যত পারমাণবিক সংখ্যা আছে সেই অনুযায়ী আমরা ইলেকট্রনগুলো দিতে থাকবো, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এখন ইলেকট্রন বিন্যাসে একটা নীতি আছে, মেলাগুলো নীতি আছে। একটা হচ্ছে আউয়াব নীতি, হুন্ডের নীতি, পলের বর্জন নীতি, বিভিন্ন ধরনের নীতি আছে। তো আউয়াব নীতিটা তোমাদের একটু ইম্পর্টেন্ট। আউয়াব নীতিটা হচ্ছে আমাদের লোয়ার যে শেল আছে বা লোয়ার যে আমাদের আছে n+l এর ভ্যালু যেটা আছে, সেখানে আগে ইলেকট্রন পূর্ণ করবে, মানে নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন পূর্ণ করবে আমাদের আউয়াব নীতি অনুযায়ী। আউয়াব নীতি, আউয়াব নীতি অনুযায়ী হচ্ছে আমাদের নিম্ন সেলে বা নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। সো আউয়াব নীতি অনুযায়ী কি আমাদের নিম্ন যে সেল আছে, নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে উপর সেল ইলেকট্রন প্রবেশ করে। তোমাদের আমরা বলেছিলাম যে একটা ডায়াগ্রাম আঁকাইছিলাম একটু আগে, আমি একটা ডায়াগ্রাম আঁকাইছিলাম, যেখানে আমাদের যদি পজিটিভ চার্জ থাকে, একটা পরমাণু যদি থাকে, তার বাইরে কি থাকে? বিভিন্ন সেল থাকে, তাই না? তো বিভিন্ন সেল আমি দেওয়ার চেষ্টা করি, একটা সেল এরকম বিভিন্ন সেল থাকে, তাই না? সো এখানে আমি তোমাদেরকে বলছি কি না জানি না, এইগুলো হচ্ছে আমাদের লোয়ার সেল। আমি একটু যদি বলি, এগুলো হচ্ছে আমাদের লোয়ার সেল, এগুলো হচ্ছে লোয়ার মানে হচ্ছে নিম্ন শক্তি স্তর, এগুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর এগুলো হচ্ছে আমাদের কী বলতো? উচ্চ শক্তি স্তর। সেটা তোমাদেরকে আগেই বলা লাগতো, ওই যখন আমরা কৌণিক ভরবেগ বললাম সেই সময় বলা লাগতো যে কোনো একটা ইলেকট্রন, সাপোজ মনে করে এখানে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন যখন হচ্ছে আমার উচ্চ শক্তি স্তর থেকে কী হলো, সো এটা আমাদের ইলেকট্রন। সেই যখন কোনো একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে যখন ধাবিত হয়, তখন সেক্ষেত্রে সে হচ্ছে শক্তি কী করে? নির্গত করে। আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন সে হচ্ছে শক্তি শোষণ করে। এটা তোমরা নোট ডাউন করে রাখো, তোমরা পড়লে অবশ্য পারবে। তারপরে একটা ইলেকট্রন যখন হচ্ছে হাই সেল থেকে আমাদের যখন লো সেলে যায়, হাই সেল থেকে যখন লো সেল যায়, তখন সে কী করে? শক্তি নির্গত করে, শক্তি কী করে? নির্গত করে, রিলিজ এনার্জি লিখে দাও। যখন আমাদের কোনো একটা ইলেকট্রন হাই সেল থেকে লো সেলে যায়, তখন সে শক্তিটা কী করে? নির্গত করে। আর যখন লো সেল থেকে আমার যখন হচ্ছে হাই সেলে যায়, তখন কী করে? শক্তি হচ্ছে আমাদের অ্যাবজর্ব এনার্জি। তোমরা এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ? এখানে ইলেকট্রন দেওয়া নেই, তাই না? ইলেকট্রন,
এখানে কী বিষয় নিয়ে বোঝাচ্ছি দেখো, কোনো একটা এগুলো হচ্ছে হায়ার সেল, মানে হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথ, আর এর নিচের দিকে মানে পরমাণু নিউক্লিয়াসের কাছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই না, এটা হচ্ছে নিউক্লিয়াস, যেহেতু প্রোটন আর নিউট্রন এখানে থাকে। সে নিউক্লিয়াসের কাছের যে সকল সেল আছে, মানে যে সকল শক্তি স্তর আছে, সেগুলো হচ্ছে কম শক্তি সম্পন্ন, এবং যত দূরে যাওয়া যায় তত শক্তি কী হয়, মানটা বৃদ্ধি পায়। তো শক্তির মান কত, শক্তির কত, মানে অন্যান্য জিনিসপত্র তোমরা এইচএসসিতে পড়বে, এখানে জাস্ট তোমার একটু ধারণা নেবে। তো কোনো একটা ইলেকট্রন যখন হাই সেল থেকে, মানে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরের দিকে ধাবিত হয়, তখন সে কী করে, শক্তি রিলিজ করে। এমনি বোঝা যায় যে আমার কাছে হচ্ছে, মনে করলে আমি 1,000 টাকা আছে, আমি গরিব হতে চাই, তাহলে কী করবো, টাকাটা যদি আমি ফেলিয়ে দিই তাই আমার গরিব হয়ে গেলাম, তাই না। তো তার কাছে মনে করলে 100 শক্তি আছে, সে শক্তিটা কী করে, নির্গত করে দেয়। শক্তি নির্গত করে সে হচ্ছে আমার হচ্ছে লোয়ার সেলে চলে আসে। ঠিক সেম ঘটনা, যখন আমি শক্তি কী করবো, শোষণ করবো, কখন, যখন আমি নিম্ন সেল থেকে, মানে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবো, তখন শক্তিটা আমি কী করবো, অ্যাবজর্ব বা শোষণ করবো। এই ধরনের ঘটনা ঘটে। তো আমরা কোথায় যেন ছিলাম, আহ্বাব নীতি। তো আহ্বাব নীতি হচ্ছে ইলেকট্রন হচ্ছে নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে। তো নিম্ন শক্তি স্তর বোঝার জিনিসটা কী ছিল, n প্লাস এল এর মান, তার মানে n প্লাস এল এর মান যার কম তার সেখানে হচ্ছে যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তার মানে n প্লাস এল এর মান যার কম সেখানে আগে কী করতো, ইলেকট্রন প্রবেশ করবে। তো তোমরা কিন্তু এই যে এখান থেকে সেই সকল ধারণা তোমরা প্রমাণ করে নিতে পারবে। তবে কেমিস্ট্রি মানে কিছু ব্যতিক্রম, তো এরকম ব্যতিক্রম বিভিন্ন ধরনের উদাহরণ তুমি পাবা। তো সেই সকল উদাহরণ আমি যদি না যাই, তারপর আমি উদাহরণ দেওয়া উচিত যাতে তোমরা একটু বুঝতে পারো। কিছু ব্যতিক্রম আছে এখানে, যে আহ্বাবের নীতির কিছু ব্যতিক্রম ঘটে, যে ইলেকট্রন যাওয়ার কথা ছিল আমার হচ্ছে লোয়ার সেলে, কিন্তু যায় হচ্ছে হাই সেলে। কেন হাই সেলে যায়, কিসের জন্য যায়, এখানে একটু ব্যবসা পার আছে, চলো একটু আমরা বলি। যদি আমাদের অরবিটাল বলতে উপশক্তি স্তর, আমাদের যদি অরবিটাল বলে কোনগুলো, এসপিডিএফ, এই অরবিটালের ইলেকট্রন যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, যদি ইলেকট্রন যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনগুলো সেখানে প্রবেশ করে। মানে দেখা গেল আমাদের পিতে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন আছে, হ্যাঁ, এখানে যদি আর একটা ইলেকট্রন যায়, তাই সে কিন্তু অর্ধপূর্ণ হয়ে যায়। অর্ধপূর্ণ অর্ধপূর্ণ এবং পূর্ণ কি, মানে ডিটের সর্বোচ্চ ধর্মতা 2, তাই 10, এটা হচ্ছে পূর্ণ শেল, পূর্ণ। আর যদি অর্ধেক, 10-এর অর্ধেক কত, 5, এটাকে আমরা বলতেছি অর্ধপূর্ণ। এটাকে আমরা বলতেছি অর্ধপূর্ণ। তার মানে পূর্ণ এবং অর্ধপূর্ণ জিনিসটা হচ্ছে কি, কোনো একটা অরবিটালের ইলেকট্রনের অর্ধপূর্ণ আর সম্পূর্ণ পূর্ণ। মানে আমরা যে বলছি যে আহ্বাব নীতি হচ্ছে যার n প্লাস এল এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটা হচ্ছে আহ্বাব নীতি, তাই তো। তো এই ক্ষেত্রে যখন একটা ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন দেখা গেল যে আমার হচ্ছে sp2 আছে, কিংবা হচ্ছে আমার d4 আছে, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে যদি একটা ইলেকট্রন সেখানে প্রবেশ করে, সেটা হচ্ছে অর্ধপূর্ণ হয়ে যায় এবং সেটা স্টেবল হয়ে যায়, মানে স্থিতিশীল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে 4s না, মানে সেটা হচ্ছে আমার কম শক্তি সম্পন্ন, যেখানে কম সেখানে না যায়, আমার হচ্ছে অধিক সম্পন্ন যে সেলটা আছে সেখানে চলে যায়, মানে এখানে ব্যতিক্রম ঘটে। সো এই ধরনের ব্যতিক্রম জিনিসটা হচ্ছে আমাদের এখানে ঘটে। তো কীরকম ব্যতিক্রম ঘটে, তো চলো আমরা দেখেছি। তোমাদের বইয়ে 2টা উদাহরণ আছে, একটা হচ্ছে ক্রোমিয়ামের আর একটা হচ্ছে কপারের। আমি একটা দেখিয়ে দিই, তাহলে আর একটা তুমি বুঝে যাবো। ক্রোমিয়াম হচ্ছে কত, 24, আর কপার হচ্ছে কত বলো, 29, তাই না। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, তাহলে বুঝতে পারবো যে আসলে কী ঘটনা ঘটে। ক্রোমিয়াম 24, তাহলে আমরা বরাবরের মতো লিখি 1s2, 2s2, 2p6, তারপরে কী ছিল, 2p6, ওই যে 2p6, 3s2, 3p, 3s2, 3p6, তারপরে কী ছিল, তারপর 4s2, তাই না, তারপর ছিল 4s2 গেছে না, 4s2 পর্যন্ত হয়ে গেছে, তাহলে এই যে এখানে দেখো এখন খেলো। তারপর হচ্ছে 3d, তারপরে আসছে আমাদের কত, 3d। আচ্ছা এখানে পরে লিখি। এখন দেখো ইলেকট্রন কয়টা হয়েছে, হিসাব করো, হিসাব করো। এখানে 2, 2, 4, 6, 10, এখানে 10, আর এখানে হচ্ছে 8, মানে 18, মোট হচ্ছে আমাদের কটা হচ্ছে, 18টা হয়েছে। আছে কয়টা, 24টা আছে, তাই না। তার মানে 24
18 আরও না আরও দুটো আছে, মানে 20টা হয়েছে। তো 20টা মোট ইলেকট্রন আছে 20টা, আর আছে 4টা। তাহলে এই যেখানে আমি এখন 4 দেবো, তাই না? তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী এরকম আমাদের ইলেকট্রন বিন্যাস আসার কথা ছিল, তাই না? 4s2 3d4 এরকম ইলেকট্রন হওয়ার কথা ছিল। এখন দেখো আমি কিন্তু বললাম যে যদি আমাদের 3d যদি অর্ধপূর্ণ হয় তাহলে সেটা কী হয়, স্ট্যাবল হয়, মানে স্থিতিশীল হয়। এটা শর্ত আছে তো, তাই না? মানে অর্ধপূর্ণ বা পূর্ণ হওয়ার, অর্ধপূর্ণ বা পূর্ণ হওয়ার লাভ কী? কোনো একটা অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ হচ্ছে, তার লাভটা কী? এটা হচ্ছে আমাদের যে মৌলটা আছে সেটা হচ্ছে অধিক স্থিতিশীল হয়, মৌলটা অধিক স্ট্যাবল হয় বা স্থিতিশীল হয়, স্ট্যাবল বা স্থিতিশীল হয়। তো সেই জন্য তারা কী হয়, অর্ধপূর্ণ করতে চায়। তো সেই ক্ষেত্রে যে 4d আছে, তার মানে এই 4s একটা ইলেকট্রন যাওয়ার কথা ছিল 4s। দেখো কীরকমভাবে যে 4s n+l এর মান হিসাব করো 3d। লোয়ার সেল কোনটা আসে দেখো, 4+0 n+l এর মান, তার মানে আমাদের কত আসে 4। আর এখানে হচ্ছে 3+ আমার ডির ক্ষেত্রে কত, spd মানে তুই, তাহলে এখানে আসে 5। তাহলে লোয়ার সেল ছিল কিন্তু আমাদের এটা 4s হচ্ছে আমাদের লোয়ার সেল, তাই না? এটা হচ্ছে আমাদের কম শক্তি সম্পন্ন যে অরবিটাল সেটা। তো এইখানে আমাদের ইলেকট্রন যাওয়ার কথা ছিল এবং সেখানেও গেছে, দেখো আমরা দিয়েছি। কিন্তু এখানে ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রম কি, এই আমাদের 4s2টা অর্ধপূর্ণ থেকে যায়, আর আমাদের হচ্ছে ডি যেটা আছে সেটা হচ্ছে অর্ধপূর্ণ হয়ে যায়। মানে এখানে কি ঘটে, এখানে হচ্ছে আমাদের এই যে 4s2 না হয়ে আমার এখানে 4s1 হয়, আর এখানে 3t5 হয়, এখানে অর্ধপূর্ণ হয়ে গেল। মানে আমার দ্বিটি অরবিটালটা কী হলো, অর্ধপূর্ণ হলো এবং এই আমাদের মৌলটা অধিক স্ট্যাবল হলো। এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম। তোমাদের প্রশ্ন উল্লেখ আসবে যে তুমি দেখাও যে কেন এখানে হচ্ছে আমাদের ব্যতিক্রম, কোন কোন মৌল আমাদের ব্যতিক্রম ধর্ম প্রকাশ করে এবং কেন। তুমি তো এটাই বলবো যে আমাদের মৌলটা হচ্ছে স্ট্যাবল বা স্থিতিশীলতা অর্জনের জন্য আমাদের যে শেষ ইলেকট্রনটা আছে সেই শেষ ইলেকট্রনটা আমাদের 4s না গিয়ে আমাদের 3d অরবিটালে যায় এবং সেটা কী হয়, স্থিতিশীল অর্জন করে। এটা হচ্ছে কারণ। তো এই ছিল আমাদের আহ্বায়ক নীতি। এই ছিল আমাদের আহ্বায়ক নীতি। প্রচুর পড়াশোনা আছে, এখনও কেবল 50% গেল মনে করো, এখনও 50% আছে। তাহলে আমরা কী কী জিনিস পড়লাম, চলো আমাদের যা যা বিষয় ছিল যে বিদ্যুৎ পরিবহন, তো আমরা পড়লাম যে মুক্ত জল ইলেকট্রনের কারণে বা মুক্ত ইলেকট্রনের কারণে বিদ্যুৎ পরিবহন হয়। কোয়ান্টাম সংখ্যা খুব সুন্দরভাবে বুঝালাম। কোয়ান্টাম সংখ্যা তোমরা এইচএসসিতে কোয়ান্টাম সংখ্যা আরও ভালোভাবে বুঝতে পারবা। ইলেকট্রন বিন্যাস জিনিসটা আমরা পড়লাম, ইলেকট্রন বিন্যাস যে দেখলাম। তাহলে এই সকল ধারণা কিন্তু আমাদের কমপ্লিট। এই সকল ধারণা কিন্তু আমাদের হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, কোনো একটা মৌলের প্রকাশক, তাই তো? তোমাদের কোনো একটা মৌলের প্রকাশক জিনিসটা বলা হয়নি, অনেক সময় আসে। যে মনে করো এক্স একটা মৌল, এটা যদি আমার এক্স একটা মৌল, এর যে মাথায় এইখানে একটা সংখ্যা থাকে, নিচে একটা সংখ্যা থাকে এবং এখানে একটা সংখ্যা থাকে। সো এগুলো কী মিন করে, মাথায় যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি ভর সংখ্যা। এখানে আমরা কী বলি, ভর সংখ্যা বলি। এবং সেটাকে এ দ্বারা প্রকাশ করা, এখানে যেটা শেখে সেখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা কি প্রোটন সংখ্যা থাকে। পারমাণবিক সংখ্যা কী বলতো, পারমাণবিক সংখ্যা বা কি প্রোটন সংখ্যা আমাদের এখানে থাকে, আর এখানে থাকে হচ্ছে আমাদের চার্জ বা আধান। এখানে আমাদের চার্জ বা আধান থাকে। যেমন তোমাদের যদি একটা আলফা কণা নেই, আলফা কণা তোমাদের বুঝে আলফা কণা, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা বলি আলফা কণা। তাহলে হিলিয়াম হচ্ছে আমাদের সেই মৌল, ধনাত্মক বলতে দুই চার্জ, প্লাস 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 প্লাসও লিখতে পারো বা একসাথে তুমি লিখতে পারো 2+। এখানে আমাদের কী গেল, আধান গেল। ভর সংখ্যা, হিলিয়ামের ভর সংখ্যা কত 4, ভর সংখ্যা উপরে যাবে, আর পারমাণবিক সংখ্যা কত 2, সেটা নিচে আসবে। তো এরকমভাবে হচ্ছে কোনো একটা মৌলকে আমরা প্রকাশ করি, এটা তোমাকে বলা লাগতো। আর প্রোটন প্লাস নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা, এগুলো তো আমরা বলছি তাই না, প্রথমে বলে আছে।
তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখো। ও পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যাকে মেনলি আমার একটু ভুলে গেছি। পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা যেন প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যাকে সম্ভবত হয়তো জেড দ্বারা আমরা প্রকাশ করি, হয়তো সম্ভবত জেডই তো মনে হয়, জেড দ্বারা। পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি আর ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, আর তাহলে জেড প্লাস প্রোটন সংখ্যা নিউটন, জেড প্লাস এন সমান সমান আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। তাহলে এ সমান এ মাইনাস জেড সমান সমান কি? নিউটন সংখ্যা। এটা একটু মাথায় রাখো। এটা হচ্ছে নিউটন সংখ্যা, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, এটা হচ্ছে কি পারমাণবিক বা প্রোটন সংখ্যা। তাহলে এই ছিল আমাদের যে 6টা টপিক, এই 6টা টপিক। তো এখান থেকে তোমাদের যে যে কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাকে প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি যে তোমাদের এই সকল প্রশ্ন আসতে পারে সিকিউর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে। তারপর আমি আরেকবার একটু তোমাদের বলে দিই যাতে তোমরা বুঝতে পারো। আমি এগুলো একটুখানি রিমুভ করতেছি বোর্ডটা স্মুথ করার জন্য। যাই হোক, চলো সিকিউ কোশ্চেন কী কী আসতে পারে চলো আমি একটু দেখাই। এখানে পদার্থের গঠন থেকে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পড়ছি, তাই না? তো তোমাদের ক খ ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য জানতে পারে। এটা ক খর ক্ষেত্রে আসতে পারে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য আসতে পারে। কিংবা আরেকটা জিনিস আসতে পারে, তোমাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে দেবে যে এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কিংবা একটা ভর দেওয়া আছে, বিভিন্ন ধরনের ডাটা দিয়ে দেবে এবং বলবে আমাদের উক্ত পরমাণুটা কী, প্রমাণ করো, গাণিতিক বিশ্লেষণ করো, এরকম টাইপের কোশ্চেন আসবে। আমরা যখন সিকিউ সলভিং ক্লাসে যাব তখন আমরা তোমার ডিটেলসে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কৌণিক ভরবেগ থেকে তোমাদের গ নম্বরের কোশ্চেন আসবে, আমি বলে দিয়েছি যে এমভিআর যে তোমাদের গ নম্বরে 2 টাইপের কোশ্চেন আসতে পারে, কৌণিক ভরবেগ চাইতে পারে বা আমাদের শুধু বেগ চাইতে পারে, এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে। পরমাণু মডেল মাস্ট ইম্পর্টেন্ট। পরমাণু মডেল হচ্ছে বোর পরমাণু মডেল পড়বা আর হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল পড়বা। এই দুটো পরমাণু মডেল কিন্তু মাস্ট, সীমাবদ্ধতাও কিন্তু জানতে হবে। বিদ্যুৎ পরিবাহিত শর্ত, এটা হচ্ছে খ নম্বরের জন্য, আর কোনো দরকার নেই। কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে গ নম্বরে দিতে পারে যে এন এল এর মান বা ইলেকট্রনের সংখ্যা, তারপরে হচ্ছে আমার উপশক্তি স্তরের সংখ্যা, বিভিন্ন ধরনের সংখ্যা নির্ণয় করা, এগুলো সামথিং দিতে পারে। আর ইলেকট্রন বিন্যাস তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কোন সকল জিনিসগুলো আসবে সেগুলো কিন্তু আমি একটু তোমাদেরকে বলে দিলাম খুব সুন্দরভাবে। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখন চলো আমরা আপেক্ষিক পারমাণবিক ভরে যাই। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের গ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে ভাই ঘ নম্বর কোনটা আসবে? ঘ নম্বরে হচ্ছে তোমাদের হচ্ছে এই যে শতকরা পরিমাণ আছে না, শতকরা পরিমাণ থেকে আসতে পারে কিংবা মিলে আসতে পারে, বুঝছো? মানে বলতে পারতেছি না, এগুলো গ নাম্বারও দিতে পারে, আবার গ নাম্বারটা ঘ নাম্বারও দিতে পারে, তবে মাস্ট আসবে, একটু মিলিয়ে দিতে পারে। তো চলো আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা তোমাদের বোঝায়। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইভাবে বের করে। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভর সংক্ষেপে লিখতেছি আপেক্ষিক পারমাণবিক ভর। তো তোমাদের বই একটা সূত্র দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা হচ্ছে কোন একটা মৌলের ভর, মানে উক্ত মৌলের ভর আর কি, যে মৌল দেওয়া থাকবে উক্ত মৌলের ভর, উক্ত মৌলের ভর যে মৌলটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই হচ্ছে কার্বন বাই আইসোটোপ। এইখানে একটা খটকা লেগেছে আইসোটোপ জিনিসটাকে। তো আইসোটোপ জিনিসটা এর পরে আমরা পড়বো ইনশাল্লাহ। কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপের ভর। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, তাই তো? তার মানে এখানে কি বোঝাচ্ছে, তুমি কি বুঝতে পারছো যে উক্ত মৌলের ভর এবং কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। কার্বনের ভরই তো 12, তাই না? কার্বনের ভর 12, তার মানে 12 দিয়ে যদি ভাগ দিয়ে 1 থাকে, তার মানে একটা প্রোটনের ভর যেটা হচ্ছে 1.6 গুণন 10⁻⁴ কত বলো তো? -24 গ্রাম, তাই না? একটু আগে তোমাদেরকে বোঝানো হয়েছে 1.6 গুণন 10⁻⁻24 গ্রাম প্রোটনের ভর, যেটা ওটাই মেইনলি মিন করতেছে। ও তোমাদের বয়সের 1.673 আর একটা হচ্ছে 675, তাই না? অত ক্ষুদ্র মান ডিল না করে তোমাদের 752 অফ রাখবা, 7573 বাদ দিয়ে 1.6 ইউজ করবা। খুব একটা ব্যাড ক্যালকুলেশন বা খুব একটা মিস ক্যালকুলেশন হবে না।
তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কী ছিল? উক্ত মৌলের ভর এবং কার্বন বাইর আইসোটোপের ভরের 1/12 অংশ। এটা হচ্ছে আমাদেরকে আপেক্ষিক পারমাণবিক ভর। তোমরা একটু নোট ডাউন করে রাখো, যদিও তোমাদের বইতে দেওয়াই আছে, তারপরেও নোট করে রাখলে বুঝতে সুবিধা হবে, তাই না? তো তোমরা একটু নোট করে রাখো। সেটা হচ্ছে একটা নিয়ম, এটা তোমাদের বইয়ে একটা আছে, একটা হচ্ছে একটা নিয়ম, একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে শতকরা সংযুতিতে, শতকরা পরিমাণতে। তো এই শতকরা পরিমাণ তো আমাদের টপিকই আছে, তার মানে শতকরা পরিমাণ আগে পড়া লাগবে, তারপরে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরে ঢুকবো, তাই না? তার মানে এখন আমাদের পড়ার বিষয় আইসোটোপ, বুঝতে পারছো? আগে আইসোটোপটা শেষ করি, তারপর শতকরা সংযুতিতে ধরবো, তারপর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরে ঢুকবো। এটা হচ্ছে একটা নিয়ম, এটার মাধ্যমে বাইর করা যায়। আর একটা নিয়ম আছে, ওটা আমি পরে বলতেছি। চলো আমরা হচ্ছে আইসোটোপ নিয়ে পড়ি। আইসোটোপ, আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ জিনিসটা হচ্ছে কোনো একটা মৌলের, যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু কি প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলি? আইসোটোপ। তার মানে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলতেছি কি? আইসোটোপ। ও, তোমাদের এখানে একটু উল্টো হয়ে গেছে, শেষের দিকে আসলে মাথায় একটু কম কাজ করে। আইসোটোপ জিনিসটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যার প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, আর প্রোটন সংখ্যা হচ্ছে কি বলতো? সমান। তো আইসোটোপ জিনিসটা যে সকল মৌলের হচ্ছে প্রোটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হচ্ছে আমাদের কি? আইসোটোপ। তো এরকম, চলো আমি একটু সংক্ষেপে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে আইসোটোপ, তাই তো? আইসোটোপ, এখন দেখো শেষে কি আছে? প আছে, শেষে কি আছে? প্র আছে, প মানে পি, প্রোটন সংখ্যা সমান। সংক্ষেপে মনে রাখা নিয়ম হচ্ছে প্রোটন সংখ্যা সমান। তো যে সকল মৌলের আইসোটোপ কি প্রোটন সংখ্যা সমান, আর কি হচ্ছে আমাদের? ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন, বা নিউট্রন সংখ্যা ভিন্ন। তার মানে আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ জিনিসটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন। মনে রাখার উপায় কি? যে লাস্টে প আছে, আইসোটোপে লাস্টে প আছে মানে কি? প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা কি? সমান। তো এরকমভাবে আরও 3-4টা আছে, চলো আমি একটু লিখে দিই, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। আইসোটোপ, তারপর আছে আইসোটোন, আইসোটোন, তারপরে কি আছে? আইসোটোন, আইসোটোপ, আইসোটোন, এই যে লাস্টে কি আছে? দন্তন্য আছে, তার মানে নিউট্রন, এন, নিউট্রন সংখ্যা সমান। নিউট্রনের সংখ্যা সমান, আইসোটনে কি? নিউট্রন সংখ্যা সমান। আর কি আছে এরপরে? কি আছে? আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন, বুঝতে পারতেছো কি সমান? ইলেকট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন কি? ইলেকট্রন সংখ্যা সমান। সংক্ষেপে লিখলাম ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন কি? ইলেকট্রন সংখ্যা সমান। আরও দুটো আছে, যদিও তোমাদের লাগবে না, তারপর আমি লিখে দিই যাতে তোমরা একটু বেশি জ্ঞান নিতে পারো আর কি। আইসো ইলেকট্রন, আর একটা হচ্ছে আইসোবার, 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 বার মানে হচ্ছে ভর, এই যে বার, কোনো কিছুর উপরে বার দিই না আমরা, সে বার, বার মানে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা সমান। মানে বাকি দুটা ভিন্ন, আর বুঝতে পারছো তো? মানে ইলেকট্রন সংখ্যা সমান, বাকি দুটা ভিন্ন, নিউট্রন সংখ্যা সমান, বাকি দুটা ভিন্ন, ভর সংখ্যা সমান, বাকি দুটা ভিন্ন। থাকেই তো 3টা জিনিস, ইলেকট্রন, প্রোটন, তোমার হচ্ছে ভর সংখ্যা, এইগুলো আর কি। আইসোবার। আর একটা জিনিস আছে, অনেকে পড়ে অনেকে পড়ায় না,
আইসোমার আর একটা হচ্ছে আইসোমার। আইসোমার এটা মিলবে না, এটা হচ্ছে তোমার বাহ্যিক অবস্থান শুধু চেঞ্জ হয়। বাহ্যিক অবস্থা শুধু হচ্ছে চেঞ্জ হবে। তাও লিখে রাখো, কাজে লাগবে। আইসোমার হচ্ছে কি বাহ্যিক অবস্থা চেঞ্জ হবে, বাইরে থেকে দেখা যাবে হচ্ছে মানে কি বলবো, অভ্যন্তরীণ অবস্থা চেঞ্জ হবে। সরি, এখানে ভুল আছে, বাহ্যিক না, অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ অবস্থা মানে বাইরে থেকে দেখা যাবে একই রকম মূল্য, একই রকম সেম, কিন্তু অভ্যন্তরীণ যে গঠন, সেই গঠনটা ভিন্ন। গঠন বা অবস্থা সেটা ভিন্ন। তো তোমরা একটু এগুলো নোট ডাউন করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আইসোটোপ, আইসো ইলেকট্রন বা আইসোমার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা তোমার সারা জীবনই লাগবে। তাহলে এখানে আমরা কি বললাম, আইসোটোপ। আইসোটোপে কি পড়ছি আমরা, আইসোটোপ লাস্টে প আছে, তার মানে প্রোটন সংখ্যা সমান, বাকি দুটা কি ভিন্ন। আইসোটন, নিউটন দন্তন্য আছে, নিউটন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা সমান। আইসো বার, বার মানে ভর, ভর সংখ্যা সমান। আইসোমার, আইসোমার হচ্ছে অভ্যন্তরীণ গঠন চেঞ্জ বা গঠন পরিবর্তন, এরকম সামথিং। তাহলে এই ছিল আমাদের হচ্ছে কি আইসোটোপ নিয়ে কথাবার্তা। যেমন কপারের দুটো আইসোটোপ থাকে, আইসোটোপ জিনিসটা বুঝে দিই। কারণ কপারের দুটো আইসোটোপ থাকে, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 37। কপারে কী থাকে, দুটো আইসোটোপ থাকে, তাই না? আইসোটোপ প্রোটন সংখ্যা সমান আছে, ভর সংখ্যা কিন্তু কিন্তু ভিন্ন আছে, ভর সংখ্যা ভিন্ন না, কিন্তু এদের কিন্তু প্রোটন সংখ্যা সমান না, যে 29, এটাও কিন্তু 29, মানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এরকম হাইড্রোজেনেরও থাকে ভর তিনটা, হাইড্রোজেনের ডিট্রিয়াম, ট্রিটিয়াম, পোট্রিয়াম, এগুলোই থাকে, তাই না? তোমরা পড়ছো কিনা জানি না। 1 2 3 এরকম প্রোটন সংখ্যা সমান কিন্তু কি ভর সংখ্যা ভিন্ন, এগুলোকে আমরা বলতেছি কি আইসোটোপ। এবং বিভিন্ন মৌল বিভিন্ন থাকে। এরপরে যেটা আমি যাব, যে টপিকটা আমি যাব, সেটা হচ্ছে আমাদের কি বলো তো, বহুল আলোচিত আর কি, শতকরা সংযুতি। শতকরা সংযুতি মানে শতকরা পরিমাণ নির্ণয়। আমি হালকা পাতলা ডিটেলস আলোচনা করবো শতকরা পরিমাণ। যেমন মনে করো কোনো একটা পাত্র আছে তোমাদের এখানে, মনে করো একটা পাত্র আছে, এই পাত্রে আমার হচ্ছে 3টা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন মৌল আছে, হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন এবং একটা কি সালফার। এই 3টা মৌল আছে। 3টা মৌলের একটা নির্দিষ্ট পরিমাণ আছে। ধরে নাও আমি একটা পরিমাণ দিয়ে দিই, পরিমাণ ধরে নাও একটা জোড় সংখ্যা দিয়ে, যাতে ক্যালকুলেশন সুবিধা। এই 3টা মৌলের পরিমাণ মনে করা হচ্ছে 50 গ্রাম। এই 3টা মৌলের পরিমাণ হচ্ছে 50 গ্রাম। এর ভিতরে হাইড্রোজেন আছে তোমার মনে করো, আমার কত দেবো, 5 গ্রাম। অক্সিজেন আছে মনে করো 20 গ্রাম, আর সালফার আছে মনে করো 25 গ্রাম। এখন বলছে এই প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণ বের করো, তাই না? এরকম যদি বলে দেয়, বিষয়টা বুঝতে পারছো কিনা আমি জানি না, আবার একটু ভালো করে দেখি, ভালো করে বুঝাই, ভালোভাবে বুঝাই, তাহলে একটাতেই হয়ে যাবে। মনে করো তোমার কাছে একটা পাত্র আছে, হ্যাঁ, এই পাত্রে 3টা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন মৌল, হাইড্রোজেন, অক্সিজেন এবং সালফার, এই 3টা মৌল আছে। এবং সম্মিলিত ভর এখানে বলে দিচ্ছে, সম্মিলিত ভর। এই 3টা যে মৌল আছে, 3টা যে আমাদের দ্রবণ আছে, 3টা দ্রবণের একটা সম্মিলিত ভর আছে, সে ভরটা হচ্ছে 50 গ্রাম সম্মিলিত ভর। দ্রবণের সম্মিলিত ভর হচ্ছে 50 গ্রাম। তার ভিতরে প্রশ্নে এটা উল্লেখ আছে আমাদের হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে আমাদের 5 গ্রাম, আমাদের অক্সিজেন আছে আমাদের 20 গ্রাম, আর সালফার আছে আমাদের 25 গ্রাম। প্রশ্নে এই তথ্যগুলো দিছে। এখন বলছে এই 3টা মৌলের, এখন বলছে আমাদের এই 3টা মৌলের শতকরা পরিমাণ কত, 3টা মৌলের শতকরা পরিমাণ কত। তো চলো শতকরা পরিমাণ আমরা বের করি। তো কোনো একটা মৌলের শতকরা পরিমাণ বের করার যে সূত্র, সেটা হচ্ছে যার পরিমাণ বাই মোট পরিমাণ গুণন 100। বের করার সূত্র কি, শতকরা পরিমাণ
শতকরা পরিমাণ সমান হচ্ছে যার পরিমাণ বাই কি মোট পরিমাণ। যার পরিমাণ বাই মোট পরিমাণ গুণন 100। বুঝতে পারছো? এটা সূত্র। এটা কি বলতো? সূত্র। ক্লাসগুলো তোমরা নিয়মিত করবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা ক্লাস শেষে একটু আলোচনা করব, আমরা তোমাদের ক্লাসগুলো কীরকমভাবে নিব না দেব সব রকম আলোচনা হবে ইনশাল্লাহ। তো দেখো, আর অল্প ফোন নেব, ক্লাস আরও 10-20 মিনিটের মতো নেব। শতকরা পরিমাণ কি? যার পরিমাণ, কোনো একটা পদার্থের পরিমাণ দেওয়া থাকবে এবং কি মোট পরিমাণ গুণন 100%। তাহলে চলো হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করি। হাইড্রোজেনের শতকরা পরিমাণ সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, হাইড্রোজেনের শতকরা পরিমাণ। তো চলো হাইড্রোজেনের শতকরা পরিমাণ, যার পরিমাণ কার পরিমাণ? এখানে হাইড্রোজেনের পরিমাণ দেখো এখানে দেওয়া আছে। হাইড্রোজেনের পরিমাণ কত? এখানে 5 গ্রাম হাইড্রোজেনের পরিমাণ। তাহলে যার পরিমাণ বাই মোট পরিমাণ দ্রবণের পরিমাণ কত ছিল আমাদের? 50। দ্রবণের পরিমাণ ছিল কত? 50 গুণন 100। গুণন কত? 100। একটু দূরে চলে গেছে, সমস্যা নেই। তো আমরা এখানে কাটাকাটি করবো। 50 দিয়ে এখানে 100কে ভাগ দিলে 2 থাকে, 5 দুগুণা কত? 10। তার মানে আমাদের হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত আসছে? 100%। 10%। হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে আমাদের কত? 10%। তো সেমভাবে এখন আমরা যদি অক্সিজেনের শতকরা পরিমাণ, যার পরিমাণ, কার পরিমাণ? অক্সিজেনের পরিমাণ। অক্সিজেন দেওয়া হচ্ছে 20। অক্সিজেন 20 বাই মোট পরিমাণ 50 গুণন 100। তাহলে এখান থেকে এখানে ভাগ করলে আমাদের 2, তাহলে 20 দুগুণা 40%। 20 গুণন 40, ঠিক আছে, 40%। এরপরে আমরা চলে যাব কিসের পরিমাণে? সালফারের পরিমাণে। সালফারের শতকরা পরিমাণ। তাহলে যার পরিমাণ, কার পরিমাণ? সালফার তাহলে আমাদের 25 বাই কত? 50 মোট পরিমাণ যেহেতু, আর হচ্ছে গুণন 100। তাহলে এখানে হিসাব করলে আমাদের আসতেছে 50%। আর তোমার অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কি, এই যে 3টা মৌলের যে শতকরা পরিমাণ পাইছো, এই 3টা মৌলের শতকরা পরিমাণ যদি যোগ করো, অবশ্যই 100% হতে হবে। দেখো 50, 40, 90 আর 10, 100। আমার 100% আসে, তার মানে এটা 100% কারেক্ট আছে। যদি সামহাও তোমার শতকরা পরিমাণ 99% আসে, তাহলে বুঝে নিবা ওখানে ওই যোগে 1% হচ্ছে তোমার অধক্ষিপ্ত পরিমাণ, বা ওটা হচ্ছে আমাদের বলতে পারো অধক্ষিপ্তই বলা যায়। সেটা তো অধক্ষিপ্ত হয়েছে, মানে সেটা হচ্ছে পরিমাণ, মানে দ্রবণের সাথে মিক্স হয়নি আর কি। এটা তোমার ধর্ম। তাহলে শতকরা পরিমাণ বের করলাম কেমন করে আমরা বুঝতে পারছো? যার পরিমাণ বাই মোট পরিমাণ গুণন 100%। তার মানে হাইড্রোজেনের শতকরা পরিমাণ আমরা বের করবো কেমন করে, সেরকমভাবে বের করে দেখাতেছি, তাই তো? তো এরকমভাবে আমরা শতকরা পরিমাণ আমরা বের করবো। এরপরে চলো, শেষ তো, এখন আর একটা টপিক আছে। সব টপিক শেষ হয়ে গেছে। শতকরা পরিমাণ কমপ্লিট, আইসোটোপ কমপ্লিট। এখন আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরের একটা নিয়ম আমরা দেখাইছি, যে কোনো একটা মৌলের ভর ডিভাইডেড কার্বন বা আইসোটোপের ভর, সেটার মান হচ্ছে 1.675 না কত, হয়তো কোনো 10⁻24 গ্রাম। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে কেমিস্ট্রি সাবজেক্ট আছে না, কেমিস্ট্রি সাবজেক্টে মানে রসায়নে তোমরা যে সকল ক্যালকুলেশন করবে, হ্যান্ড ক্যালকুলেশন বা ক্যালকুলেটারের ক্যালকুলেশন, সব কিছু গ্রামে নেবা, সব কিছু কিসের বা গ্রামে। আর যখন ফিজিক্সে তোমরা ক্যালকুলেশন করো, তখন সবগুলোই হচ্ছে কেজিতে। দেখো আমরা এই যে মৌলের অঙ্ক করতে, সেখানে কিন্তু আমরা গ্রাম নেব, কেজিতে নেব না। ফিজিক্সে যখন তোমরা অঙ্ক করতে যাবে, দেখো বেশিরভাগ হচ্ছে ডাটা হচ্ছে কেজিতে নেওয়া লাগতেছে। এটা জাস্ট একটু মাথায় রাখো। এবার চলো কি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর পড়ব শতকরা সংযুতির মাধ্যমে। তো চলো একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তোমাদের বই একটা উদাহরণ আছে কিনা জানি না, যে আছে হয়তো। কপার মনে করলে আমাদের 37, আচ্ছা একটা 35, তাই না? কপারের দুটো আইসোটোপ, একটা হচ্ছে কপার 35 আর একটা হচ্ছে কপার 37। এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। আচ্ছা, আর পারমাণবিক সংখ্যা আমরা জানি, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তো এখানে বলছে যে প্রশ্ন হয়তো বলে দিবে আর
যে কপার 35-এর আমাদের শতকরা পরিমাণ 75%, এবং কপার 37-এর আমাদের শতকরা পরিমাণ মনে করো কত পার্সেন্ট বাজে, তাহলে 25%। আর ছবিতে দুটো, তার মানে একটা 75 হলে একটা কত 25%। তো এখানে বলছে যে দুইটার শতকরা পরিমাণ দেওয়া আছে। এখন প্রশ্ন বলছে যে তোমার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কত। আপেক্ষিক সংক্ষেপে লিখতেছে, হ্যাঁ, তো প্রশ্ন বলছে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে আমার কত। সো প্রথমে একটা সূত্র বলছি কার্বন 12 অ্যাসিডের ভর, তো ওটা এখন দরকার লাগতেছে না, কারণ এখানে হচ্ছে শতকরা সংযুতির সাথে সম্পর্ক। তোমরা মনে রাখবে আপেক্ষিক পারমাণবিক ভর যদি শতকরা সংযুতি দেওয়া থাকে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে প্রথম মৌলের ভর আসলে লিখে রাখি, প্রথম মৌলের ভর গুণন তার শতকরা পরিমাণ যোগ কি দ্বিতীয় মৌলের ভর, এখানে তো আসতেছেই না, যোগ দ্বিতীয় মৌলের ভর, এখানে মৌল বলতে কিন্তু আমরা আইসোটোপকে বোঝাচ্ছি, হ্যাঁ, প্রথম আইসোটোপের ভর, দ্বিতীয় আইসোটোপের ভর, মৌলের ভর গুণন তার শতকরা পরিমাণ। তার শতকরা পরিমাণ গুণন বাই 100%, 100% তো বাই 100, বা এখানে একটা ব্র্যাকেট দিয়ে 100 লিখে দাও। সেটা হচ্ছে তোমাদের সূত্র, হ্যাঁ, অনেক বড় সূত্র, ফোনেই আটতেছে না। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে প্রথম মৌলের ভর গুণন তার শতকরা পরিমাণ প্লাস দ্বিতীয় মৌলের ভর গুণন তার শতকরা পরিমাণ বাই কি 100। এটা হচ্ছে আমাদেরকে আপেক্ষিক পারমাণবিক ভর। অনেক সময় তোমাদের প্রশ্নে একটু ঘুরিয়ে দেয়, হ্যাঁ, ঘুরিয়েও দিতে পারে, কিন্তু ঘুরিয়ে দিতে পারলে কিন্তু তোমরা কীভাবে করবে না করবে আমরা পরে আলোচনা করবো, জাস্ট তোমরা একটু সূত্রটা মাথায় রাখো। তাহলে আমরা দেখো এখান থেকে অঙ্কটা করি। তো প্রথম মৌলের ভর কত হচ্ছে, প্রথম মৌল বা প্রথম আইসোটোপ, আমাদের প্রথম আইসোটোপ হচ্ছে কপার 35 ভর, আমাদের পারমাণবিক সংখ্যা কাজে লাগবে না। তাহলে 35 গুণন তার শতকরা পরিমাণ দিয়ে দিছে 75%, তার মানে 75% উল্লেখ না করি, গুণন দ্বিতীয় মৌলের ভর কত দেওয়া ছিল 37, একটা 35 একটা 37 গুণন কত আমার হচ্ছে 25, তার শতকরা পরিমাণ 25% ডিভাইডেড বাই কত 100, ডিভাইডেড বাই যদি 100 না দাও তাহলে কিন্তু শতকরা পরিমাণ হবে না। মানে এখানে যদি 75% দাও, তুমি 75% দাও, তাহলে 100টা কাটা দেওয়া লাগবে, 100টা হবে না, 100টা দিছেই পার্সেন্টেজ উঠানোর জন্য, বুঝতে পারছো? এটাকে তোমাদের বুঝিয়ে দেবো যে এখানে পার্সেন্টেজ দিলে কী হবে না হবে। চলো একটু বুঝিয়ে আগে, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে নিচে 100 দিচ্ছে কেন, এই যে লিখছে আমরা 35 গুণন 75%, তাই না? 75% আমরা লিখতেছি না, কারণ কি, কিসের জন্য? কারণ নিচে আমরা অলরেডি 100 দিয়ে দিছি। কেমন করে 100 দিচ্ছি দেখো, 75% মানে কি 75/100 না, তার মানে নিচে আমরা 100 দিয়ে দিলাম, 75/100 যোগ 37 গুণন 25%, মানে 25/100, মানে নিচে 100। তো এটার লসাগু যখন করছি আমরা, তো দেখো অলরেডি 100 চলে আসে, তাই আমরা হচ্ছে কী করছি, এখানে শতকরা না নিয়ে শুধু ভ্যালুটা নিচ্ছি। আশা করছি বুঝতে পারছো। তাহলে এখানে ক্যালকুলেশনটা করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার, আপেক্ষিক পারমাণবিক ভর। তুমি মানটা যদি বের করতে চাই, দেখি আমি মানটা বের করি। তাহলে আপেক্ষিক মানটা আসতেছে আমার হচ্ছে, দেখো আপেক্ষিক মান আমরা ক্যালকুলেশন করে পাইছি হচ্ছে 35.5।
আচ্ছা 35.5 আসলো কেন? 35.5 তো আমার, ও সরি সরি সরি, একটা জিনিস ভুলে গেছে, এখানে কপার হবে না, এটা ক্লোরিন হবে, এটা ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিনের আইসোটোপ, সরি সরি একদম ভুলে গেছে। ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। আমরা কপার নিয়ে ফেলাইছি ভাই, কপার হচ্ছে 63 মেবি, কপার কপার হচ্ছে 63-65 মেবি, ঠিক খেয়াল নেই, গুলে গেছে আর কি। আচ্ছা বাদ দাও, যেটা ধরো সমস্যা নেই, যেটাই ধরো সমস্যা নেই, তুমি মনে রাখবা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু মাথায় রেখো, যেটা ধরো সমস্যা নাই তবে হচ্ছে মুখস্থ রেখো। তো এটা কী হবে, 35 হবে, হ্যাঁ এটা এটা ঠিক আছে। ক্লোরিন হচ্ছে আমাদের 35 আর ক্লোরিন হচ্ছে কি 37, এইটা হচ্ছে এই দুটো আইসোটোপ। আর বাকি সব প্রসেস ঠিক আছে। আচ্ছা প্রথম মৌলের ভর গুণন তার তার হচ্ছে আমার শতকরা পরিমাণ, এগুলো সব ঠিক আছে। আর আপেক্ষিক ভর আসে 35.5, কেমনভাবে আসে আমরা বুঝলাম কেমনভাবে, মানে ক্লোরিনের পারমাণবিক ভর তো আমরা জানি সেটা হচ্ছে 35.5, তাই না? ক্যালকুলেশন করলে কিন্তু 35.5-এ আসবে। আর যদি এটা কপার হতো, কপার মেবি হচ্ছে 63.5, যদি এটা 63.5 আসে তাহলে হয়তো বুঝতাম যে এটা কেন ঠিক আছে। যাক এখানে একটু সমস্যা, এখানে একটুখানি ভুল হয়েছে, ভুলগুলো শুনতে নিও যে এটা ক্লোরিনের আইসোটোপ, ক্লোরিনের 35 এবং ক্লোরিনের 37 দুটো আইসোটোপ। তাহলে এই ছিল, এখান থেকে তোমাদের ঘ নাম্বার কি গ নাম্বারে কোয়েশ্চেন আসবে। তো এই ছিল এই অধ্যায়ে আমরা যে অধ্যায়টা শেষ করলাম, অধ্যায়টা শেষ আর কিছু নাই। তোমাদের বিগত যে সকল বোর্ড কোয়েশ্চেন বলো বা যে কোনো স্কুলের কোয়েশ্চেন, সব স্কুলের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি হচ্ছে এই টপিকগুলো আলোচনা করলাম। এবং ইনশাল্লাহ এই ক্লাসটা করলে তোমার এই অধ্যায়ে একটা সৃজনশীল কমন পাবে, একটা সৃজনশীল মাস্ট কমন পাবা, একটা সৃজনশীল মাস্ট কমন পাবা। একটা সৃজনশীল মাস্ট কমন পাবা এই ক্লাসটা যদি করো। হ্যাঁ, নেক্সট আমরা কী করবো, নেক্সট আমরা দুটো ক্লাস দেবো এই অধ্যায়ের। একটা হচ্ছে আমাদের সিকিউ ক্লাস, সিকিউ সলভ ক্লাস, আর একটা হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস। সিকিউ সলভ ক্লাসে আমরা হচ্ছে বোর্ড সিকিউ সলভ করবো, যাতে তোমরা বুঝতে পারো। বোর্ড সিকিউ সলভ করবো, বোর্ড সিকিউ সলভ বলতে বুঝতে পারতেছো যে সব তো করা সম্ভব না, সর্বোচ্চ 5 থেকে 7টা করার চেষ্টা করতে পারে, 5 থেকে 7টা সৃজনশীল কমপ্লিট করবো। আর এমসিকিউ মোটামুটি 50 থেকে 100টার মতো করবো। তো আমরা অধ্যায়গুলো এরকমভাবে আগাবো। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে ক্লাস শেষে, যে তোমাদের অধ্যায় আছে কয়টা, অধ্যায় হচ্ছে অনেকগুলোই আছে, দেখলাম 8-9টার মতো অধ্যায় আছে। তো অধ্যায় আমরা সর্বোচ্চ 4 থেকে 5টা ক্লাস নেব, 4টার মতো সর্বোচ্চ, 4টার মতো ক্লাস নেব। এই ক্লাসগুলো প্রথম ক্লাস হবে বেসিক, যে এই যে এরকম প্রথম যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা হবে বেসিক ক্লাস হবে। দ্বিতীয় ক্লাসটা হবে এমসিকিউ কিংবা সিকিউ সলভিং ক্লাস, তারপরে ক্লাসটা হবে এমসিকিউ বা সিকিউ সলভিং ক্লাস। এরকম করে আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব। এবং চ্যাপ্টার শেষে তোমাদের হচ্ছে একটা এক্সাম থাকবে, এক্সামে 30 মার্ক কিংবা 50 মার্কের একটা এক্সাম তোমাদের নিব ইনশাল্লাহ। তো তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা হচ্ছে ক্লাসগুলো ঠিকঠাক করো, যাতে তোমরা হচ্ছে মানে কি বলবো, ক্লাস করলে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। আর পাস যাদের করা লাগবে তাদের টেনশন করা লাগবে না ভাই, এখান থেকে এই সকল ক্লাস করে তুমি ইনশাল্লাহ A+ পেতে পারো। মূল কথা হচ্ছে ক্লাস করবা এবং এক্সামে অ্যাটেন্ড দেবা, তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ। যাই হোক, ততদিনে তোমরা ভালো থাকো, দোয়া করে তোমাদের এক্সামগুলো যেন ভালো হয়। আসসালামু আলাইকুম।